আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপর্ণা। আজকে প্যানেল ডিসকাশনের যে টপিক, সেই টপিক হচ্ছে অগ্নিগর্ভ মণিপুর। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, বেশ কিছুদিন ধরেই কিন্তু আবারও নতুন করে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে মণিপুরে। আর এই অগ্নিগর্ভ মণিপুরকে শান্ত করতে কেন্দ্রের তরফ থেকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব এবং আমাদের সঙ্গে স্টুডিওতে একাধিক অতিথিরা রয়েছে, তাদের সঙ্গে পরিচয় পর্ব সারবো, কিন্তু তার আগে দেখব প্রতিবেদন। মণিপুরে বাড়ছে হিংসা, সামাল দিতে আরও সিএপিএফ। অশান্তি সামলাতে ইন্টারনেটে কোপ। অগ্নিগর্ভ মণিপুর, চারিদিকে জ্বলছে অশান্তির আগুন। মণিপুরের শান্তি শৃঙ্খলা রক্ষায় বড় সিদ্ধান্ত কেন্দ্রের। উত্তপ্ত মণিপুরে পৌঁছালো আরও কেন্দ্রীয় বাহিনী। বুধবারই মণিপুরের রাজধানী ইম্ফলে পৌঁছেছে 8 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এনআই সূত্রে খবর, প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে এই বাহিনীকে স্পর্শকাতর এবং প্রান্তিক এলাকায় মোতায়েন করা হবে। এদের মধ্যে 4 কোম্পানি সিআরপিএফ এবং বাকি 4 কোম্পানি বিএসএফ। সিআরপিএফ এর 4 কোম্পানির মধ্যে 1 কোম্পানি মহিলা ব্যাটালিয়নে রয়েছে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, হিংসায় জ্বলতে থাকা মণিপুরে নতুন করে 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হবে। ইতিমধ্যেই 11 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছেছিল মণিপুরে। মণিপুরে নতুন করে বাড়ছে হিংসা, একাধিক প্রাণহানিও হয়েছে। একাধিক নেতা বিধায়কের বাড়িতে হামলা হয়েছে। মণিপুরের মুখ্যমন্ত্রীর বাসভবনেও হয়েছে হামলা। উত্তপ্ত মণিপুরে পৌঁছলো আরও সিএপিএফ। অশান্তি সামলাতেই ইন্টারনেটে কোপ। ফের নতুন করে হিংসায় জ্বলছে মণিপুর। নভেম্বরের প্রথম 2 সপ্তাহে নতুন করে শুরু হয়েছে মেইতেই এবং কুকিদের সংঘর্ষ। প্রথমে এক মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে, তারপর ফের আরও এক মহিলাকে অত্যাচার করার অভিযোগ ওঠে। 11 নভেম্বর জিরিবামে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে 10 জন কুকি জঙ্গি মারা যান। আর সেই সময়েই ওখানে মেইতেই শিবির থেকে 3 জন মহিলা এবং 3 জন শিশু অপহৃত হয়ে যায়। পরে ওই 6 জনের দেহ উদ্ধার হয়। তারপরে আরও বেড়ে যায় হিংসার আগুন। আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলানোর জন্য বুধবারই মণিপুর সরকার 7টি জেলায় আরও 3 দিনের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। ভুয়ো তথ্য এবং গুজবের কারণে যাতে অশান্তি না ছড়িয়ে পড়ে, তার জন্য এই পদক্ষেপ বলেও জানিয়েছে সরকার। পূর্ব ও পশ্চিম ইম্ফল, বিষ্ণুপুর, থৌবল, কাংচিং, কঙ্গোপকোপি এবং চন্দ্রচরপুর এলাকার জন্য এই নির্দেশ জারি করা হয়েছে। গত 1.5 বছর ধরে চলছে মণিপুর। এই সময়ের মধ্যে এই নিয়ে মাত্র 2 বার মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ। বুধবার এক্স হ্যান্ডেলে ভিডিও বার্তায় বলেন, জিরিবামে 3 মহিলা ও 3টি শিশুকে অপহরণ করে খুন করেছে কুকি জঙ্গিরা। আমি সেই ঘটনায় মর্মাহত এবং ক্রুদ্ধ। আমি প্রবলভাবে এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি। অপরাধীদের খোঁজ চলছে, দ্রুত প্রাপ্য শাস্তি পাবে। পরিস্থিতি সামলাতে ইতিমধ্যেই সমতলের বেশ কিছু থানা এলাকায় নতুন করে আফসফা বহাল করেছে কেন্দ্র। এরই মধ্যে সে রাজ্যে কংগ্রেস ও বিজেপি অফিসে ভাঙচুর চালিয়েছে আন্দোলনকারীরা। 16 নভেম্বর মণিপুরের এক বিধায়কের বাড়িতেও হামলা করে প্রায় 1.5 কোটি টাকা মূল্যের নগদ এবং গয়না লুট করা হয়েছে বলেও অভিযোগ। হিংসার কারণে যারা ঘর ছাড়া, তাদের জন্য খাবার, শীতের কাপড় রাখা ছিল বিধায়কের বাড়িতে, সেই জিনিসপত্রও লুট হয়ে গিয়েছে। এর আগে একাধিক কংগ্রেস ও বিজেপির বিধায়কের বাড়িতে হামলা, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 16 নভেম্বর সন্ধ্যায় মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বাড়িতেও হামলার চেষ্টা হয়েছিল, কিন্তু নিরাপত্তারক্ষীরা সেই চেষ্টা ভেস্তে দেয়। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। অগ্নিগর্ভ মণিপুর, আর সেখানে চারিদিকে জ্বলছে অশান্তির আগুন, এবং সেই মণিপুরকে শান্ত করতে কেন্দ্রের পক্ষ থেকে আরও নিরাপত্তা বাড়ানো হয়েছে, আরও কেন্দ্রীয় বাহিনী সেখানে পাঠানো হয়েছে। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব, ঠিক কী কারণে এই অশান্তি, এবং এখনো পর্যন্ত 1 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত কেন এই মণিপুর অগ্নিগর্ভ পরিস্থিতি এখনো মণিপুরে রয়েছে। মেইতে এবং কুকি সম্প্রদায়ের যে সংঘর্ষ, যে জাতিকে নিয়ে যে সংঘর্ষের ঘটনা ঘটছে এবং যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে, তার দায় কার? আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। স্টুডিওতে রয়েছে তৃণমূলের পক্ষ থেকে গৌতম পাল। গৌতমবাবু, আপনাকে অনেক স্বাগত ট্রাইব টিভি বাংলায়। অন্যদিকে রয়েছে রাজনৈতিক বিশ্লেষক সত্যজিৎ পাল। সত্যজিৎ দা, অনেক স্বাগত ট্রাইব টিভি বাংলায়। অন্যদিকে ভার্চুয়ালি আমাদের সঙ্গে যুগবেন প্রীতম সিং বিজেপির পক্ষ থেকে। আমরা শুরুতেই যাব গৌতম বাবুর কাছে, যে বিষয়টা জানতে চাইবো, এই যে 1 বছরেরও বেশি সময় ধরে চলা মণিপুরের জাতি দাঙ্গার যে ঘটনা, এর দায় কার? প্রথমেই বলি যে মণিপুরের গত 2023 সালের 3রা মার্চ থেকে ভয়ঙ্কর অগ্নিগর্ভ অবস্থা সৃষ্টি করেছে এন বীরেন সিং এর
নেতৃত্বে গঠিত বিজেপির একটা সরকার, একটা অপদার্থ সরকার, একটা খুনি সন্ত্রাসের সরকার, যে সরকারটা গত 1.5 বছর ধরে মণিপুরে একের পর এক মানুষকে খুন করেছে, নারীদের ধর্ষণ করেছে, বিধায়কদের বাড়ি আগুন জ্বালিয়ে দিয়েছে। আজকে বিধায়কদের কোনো নিরাপত্তা নেই, মন্ত্রীদের বাড়িতে আগুন জ্বালানো হচ্ছে, মায়েদেরকে ধ্বংস করা হচ্ছে, রেপ করা হচ্ছে। আজকে গোটা মণিপুরে একটা অগ্নিগর্ভ পরিস্থিতি করে রেখেছে বীরেন সিংয়ের একটা বিজেপির একটা সরকার। অথচ আমরা দেখছি যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী চুপ করে বসে রয়েছেন। আজকে সেখানকার মানুষের নিরাপত্তা দেওয়া যাচ্ছে না কেন? আজকে সেখানকার মহিলাদের নিরাপত্তা দেওয়া যাচ্ছে না কেন? আজকে সেখানকার বিধায়কদের নিরাপত্তা দেওয়া হচ্ছে না কেন, যাওয়া যাচ্ছে না কেন? আজকে সেখানকার যে মন্ত্রী, সেই মন্ত্রীদের বাড়িতে পর্যন্ত হামলা হচ্ছে, তারা বাড়ি থেকে বের হতে পারছে না। বেশ, গৌতম আজকে বাবু, কুকি আপনার কাছে আসবো। আমাদের সঙ্গে জুড়েছে ভার্চুয়ালি বিজেপি নেতা প্রীতম সিং। প্রীতম বাবু, আপনাকে অনেক স্বাগত ট্রাইব টু বাংলাতে। এবং আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছে আলোচনায় তৃণমূলের পক্ষ থেকে গৌতম পাল এবং রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন সত্যজিৎ পাল। প্রীতম বাবু, আপনার কাছে যে বিষয়টা জানতে চাইবো, তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে মণিপুরের যে অশান্তির ঘটনা ঘটছে, যে আগুন জ্বলছে, শুধুমাত্র বীরেন সিং এর যে সরকার, সেটা একেবারে অপদার্থ সরকার, সেই কারণের জন্য এরকম ঘটনা। কি বলবেন? দেখুন, প্রথমে নমস্কার সঞ্চালিকা মহাশয়া, সত্যজিৎ দা এবং গৌতম দাকে, তৃণমূলের যিনি স্পোক পার্সন আছেন। দেখুন, সবচেয়ে বড় বিষয়, আমরা বিরোধিতা করতে করতে কখন আমরা দেশের বিরোধিতা করে দিই, রাজনৈতিক বিরোধিতা করতে করতে, সেটা আমাদের সামনে আমাদের হয়তো চিন্তা ভাবনায় আসে না। আজকে গৌতম বাবু যত কথা বলুক বা যত পলিটিক্যাল পার্টি বিরোধী দলের যারা আছেন তারা যতই কথা বলুক, দিনের শেষে আজকে 2023 সালে মে মাসে এই স্বরাষ্ট্রমন্ত্রী মণিপুরে গিয়েছিলেন সবকিছু বিষয়ে সামাল দেওয়ার জন্য। দেখুন, এখন কুকি আর মৈতি, যেটা দুইজন জাতির মধ্যে যে যুদ্ধটা, মানে গৃহযুদ্ধটা শুরু হয়েছে 18 মাস ধরে, অ্যাকচুয়ালি কি আছে, এখানে বলপূর্বক বন্ধ করা এটা সম্ভব নয়। কারণ কিছু জায়গায় সেখানে মানুষের সেন্টিমেন্ট, সেই টেররিস্ট অর্গানাইজেশন কুকি, তাদের সাথে কুকি ন্যাশনাল যে ফ্রন্ট আছে অর্গানাইজেশন, তাদের সঙ্গে সেন্টিমেন্টালি কিছু জায়গায় আছে। অ্যাজ ইট ইজ, যেরকম কাশ্মীরে দেশ স্বাধীন হওয়ার পর থেকে রাজীব গান্ধীর কিছু ভুল করার পর থেকে যেভাবে সাধারণ মানুষ সেখানে সংগঠিতভাবে একটা একটা আতঙ্কবাদী বা একটা টেররিস্ট একটা কার্যকলাপের মধ্যে তারা সেখানে সাপোর্ট করে যাচ্ছিল, মানে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি, সেই রকমই মণিপুরের অবস্থাটা ঠিক একই রকমই আছে। দেখুন, এখন একটা দেশের একটা অংশ যেখানে এরকম একটা পরিস্থিতি হয়ে আছে, সেখানে রাজনীতি করার থেকে সেখানে সেই দেশের অংশটার ভালোর জন্য কি করা যায়, যার জন্য প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির সাথে মিটিং অবধি হয়েছিল হোম মিনিস্ট্রি, মানে ভারতের হোম মিনিস্ট্রি তরফ থেকে। সেখানে প্রত্যেকটা পার্টি রিপ্রেজেন্টেটিভ ছিল এবং তারা বলেছিল যে হ্যাঁ, আমরা সঙ্গে আছি। কনরাড সাংমার দল সমর্থন তুলে নিয়েছে, আপনাদের জোট সঙ্গী কনরাড সাংমার দল সমর্থন তুলে নিয়েছেন আপনাদের সরকার থেকে। আপনাকে বলছি, কথাটা শুনে নিন। যখনই পার্লামেন্টে এই বিষয় নিয়ে আলোচনা হওয়ার বিষয় ছিল, তখনই এই পার্লামেন্টের এই আলোচনার থেকে বিরোধী দলরা এই আলোচনা না করে উল্টো আরো ঝামেলার মধ্যে তারা প্রবেশ করানোর চেষ্টা করছিল মণিপুরকে। আর দেখুন, আজকে আমাদের চোখের সামনে সবই খোলা আছে। আপনারা সবাই জানেন এবং যতজন আমাকে দর্শকরা শুনছে তারা সবাই জানেন, এই ইনসার্জেন্সি, মানে যারা যেই এই আলগাবাদী দল, এই গোষ্ঠী যেগুলো আছে, সেগুলোর ফান্ডিং বিদেশ থেকে বিভিন্ন ভাবে করে হচ্ছে এবং মায়ানমারের থ্রু দিয়ে হচ্ছে। চায়না বলুন, আমেরিকা বলুন, সেগুলো একটা থ্রু থেকে হচ্ছে। সেটা আমরা নয়, এনআইএ সেই রিপোর্টটা অবধি তলব করেছিল। তাই
রাজনীতি করার থেকে সবচেয়ে ভালো বিষয় এটা থাকবে, যখন দেশের প্রবলেম থাকে সেখানে আমাদের পার্টি ভারতীয় জনতা পার্টি, এই অটল বিহারী বাজপেয়ী পার্টি কংগ্রেসের হয়ে ইউএনএ গিয়ে ভাষণ দিয়েছিল দেশকে এক রাখার জন্য, অ্যাজ ইট ইজ ইন্দিরা গান্ধীকেও সেই সাপোর্টটা দিয়েছিল 1971 সালে। তাই রাজনীতি করার থেকে দেশের যেটা ভালো, দেখুন দলের জায়গায় থাকবে, দেশ সারা জীবন থেকে যাবে। দেশ আগে, তারপর দল। প্রীতমবাবু, আপনার কাছে যে রাজনীতি বিষয়টা পরে। জানতে চাইবো, এই যে ঘটনা আপনি বলছেন যে রাজনীতি দূরে থাক, কারণ এই মুহূর্তে যে ঘটনা ঘটেছে সবার পক্ষ থেকে উচিত যাতে এই ঘটনা তাড়াতাড়ি শান্ত করা যায়, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী এখনো চুপ কেন? তো প্রধানমন্ত্রী মানে বিগত অনেকদিন আগে এই মণিপুর ইস্যু নিয়ে পার্লামেন্টও অব্দি ভাষণ হয়েছিল। দেখুন, রাজনীতি মানে ওপেন কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করার থেকে, একটা বড় ব্যক্তিত্ব উনি একটা আলোচনা করার থেকে তারা ঘরের বিষয়ে আলোচনা হয়। ওপেন মিডিয়াকে ভাষণ দেওয়া মানে এটা না যে যে সেই জায়গাটা স্বেচ্ছার সবসময় অগ্রিমভাবে স্বেচ্ছার হওয়া একটা রাজনৈতিক এবং প্রশাসনিক একটা পদ্ধতি আছে, যার মাধ্যমে সরকার চলছে এবং সরকার কাজ করছে। এতদিন ধরে সব বন্ধ ছিল, হঠাৎ আবার এই কিছুদিন আগেই থেকে আবার শুরু হলো এই অশান্তিটা। সেটারও খুব শীঘ্রই এটা সমাধান হবে, এটা আমরা আশাবাদী। বেশ, গৌতম বাবু। বিষয়টা হচ্ছে যে আমাদের প্রীতম বাবু বললেন যে বাইরের থেকে সব অস্ত্র আছে। আপনাকে একটা ভালো কথা বলে দেই, 2023 সাল 3রা মার্চ যেই দিন মণিপুর অশান্ত হয়েছিল, তার ঠিক পরের দিন থেকে গোটা মণিপুরের মেইতি সম্প্রদায়ের যারা মানুষ রয়েছে তারা একটার পর একটা থানা লুট করেছে। বলতে পারবেন কেন তাদের লুট করলো? প্রত্যেকটা থানা লুট হয়ে গেল, গ্রামের পর গ্রাম আগুন ধরিয়ে দেওয়া হলো। কেন? সেই অস্ত্রগুলো প্রত্যেকটা থানায় যত অস্ত্র ছিল সমস্ত অস্ত্র লুট করা হলো। বিজেপির ইন্ধনে, বিজেপির মদতে এটা করা হলো। কারণ কুকিরা ছিল হিন্দু সম্প্রদায়ের, শোনেন কথা বলতে দেন, কুকি সম্প্রদায় ছিল হিন্দু সম্প্রদায়ের, তাদের উপর যাতে ভুল বললাম, কুকি সম্প্রদায়েরা ছিল হচ্ছে অন্য সম্প্রদায়ের লোক, তাদের উপর যাতে মায়ানমার থেকে আসা বহিরাগত। না মায়ানমার। আজকে বলুন তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 83 বার, আজকে বলুন মাননীয় প্রধানমন্ত্রী 83 বার বিদেশ সফর করেছেন, 71টা দেশ সফর করেছেন, কেন মণিপুরে যেতে পারছেন না? সেখানকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বারবার করে বলছে প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ চাইছে, কেন তিনি সেখানে যাচ্ছেন না? কেন সেখানকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বলছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই, তিনি এখানে আসুক। যে ডবল ইঞ্জিনিয়ার সরকার মণিপুরকে কতটা সুন্দর মণিপুরকে আজকে ধ্বংস করে দিয়েছে। 3 দিকে ঘেরা, 3 দিকে সালান। আপনি আমাকে বলতে দিন, আপনার সময় আমি কথা বলিনি। 3 দিকে ঘেরা, দাঁড়ান, 3 দিকে ঘেরা পাহাড়, সুন্দর একটা পর্যটক কেন্দ্র, সেই জায়গাটাকে আজকে ধ্বংস করে দিয়েছে। আজকে আমাদের বলতে খুব খারাপ লাগে, মাননীয় প্রধানমন্ত্রী 40টা দেশে গেছেন একবার, মাননীয় প্রধানমন্ত্রী 6টা দেশে গেছেন 2 বার, 16টা দেশে গেছেন 3 বার। কথা বলতে দিন, আজকে কেন ওইখানে যাচ্ছে না? কেন তিনি ওখানকার হস্তক্ষেপ করছেন না? কেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে পারেন না? একটা রাজ্য চলছে, সেই রাজ্যের মানুষের কোনো নিরাপত্তা নেই। আজকে বিধায়করা কেন বাড়ি থেকে বের হতে পারছে না? এটা কৈফিয়ত দিতে হবে। সেখানকার আপনারা দুটোতেই হেরেছেন গত লোকসভা নির্বাচনে। আমরা এই বিষয় নিয়ে আসবো। আমাদের সঙ্গে রয়েছে সত্যজিৎ পাল, রাজনৈতিক বিশ্লেষক। সত্যজিৎ দা, যে বিষয়টা জানতে দেব, এই যে মণিপুরে হিংসা চলছে এবং সেখানকার যে পরিস্থিতি অগ্নিগর্ভ, এবং সবথেকে যেটা বড় প্রশ্ন, কুকি এবং মেইতেই এই যে সম্প্রদায়, 2 সম্প্রদায়ের আসল দাবিটা কি? দেখো, প্রথমত আমি বলে দিই, এই শুরুটা কিন্তু মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে। তার কারণ তোমাকে জানতে হবে যে এখানে কিন্তু জমি নিয়ে একটা কিন্তু চুক্তি হয়েছে 1960 সালে, এবং সেই চুক্তিতে যেটা বলা হয়েছিল যে মণিপুরের যে পাহাড়ি অঞ্চল যেটা, সেইখানে কিন্তু কেবলমাত্র এই আমরা যদি বলি কুকি এবং নাগারা থাকবে, এবং সমতলে কিন্তু থাকে মেইতেইরা।
এবং মণিপুরের যে জনসংখ্যা রয়েছে সেই জনসংখ্যার 55% কিন্তু থাকে এই মেইতেইরা, এবং 45% হচ্ছে এই নাগা এবং কুকিরা। ফলে স্বাভাবিকভাবে তুমি দেখো মণিপুরে যে বেশিরভাগ যে বিধানসভা আসন রয়েছে সেখান থেকে মেইতেইর অংশ থেকে উঠে আসে, সমতল থেকে উঠে আসে। ফলে স্বাভাবিকভাবেই মণিপুরে যদি দেখি আমরা প্রত্যেকটা মুখ্যমন্ত্রী কিন্তু মেইতেই সম্প্রদায়, অর্থাৎ দীর্ঘদিন থেকে এই মণিপুরে কিন্তু ক্ষমতা ভোগ করে আসছে মেইতেইরা। এবং এই তাছাড়া আরেকটা জিনিস রয়েছে যে 1960 সালে যে কথা বললাম, সেখানে আরেকটা জিনিস চুক্তি হয়েছিল এখানে, যে এই মেইতেইরা তারা কিন্তু থাকবে সমতলেই, তারা পাহাড়ে জমি কিনতে পারবে না। এবং উল্টো দিকে দেখো, উল্টো দিকে আরও একটা বিল পাস হয়েছে, যেটা এই কুকি সম্প্রদায় এবং নাগা এরা কিন্তু সমতলেও জমি কিনতে পারবে, অর্থাৎ এদের কিন্তু ক্ষমতা ছিল কিন্তু মেইতেদের ছিল না। কিন্তু 2023 সালে যে হাইকোর্ট, মণিপুরে যে হাইকোর্ট যে রায়টা দেয়, সেখানে বলা হয় যে মেইতেই সম্প্রদায় তারাও কিন্তু তাদেরও সংরক্ষণের আওতায় নিয়ে আসা হয়, এবং তাদেরও অন্যান্য জায়গায় পাহাড়ি অঞ্চল তাদের জমি কেনার একটা কিন্তু সুযোগ দেওয়া হয়। এই যে রায়, এই রায়ের ফলে কিন্তু কুকি এবং নাগারা কিন্তু আন্দোলন শুরু করে, এবং পরবর্তী এই আন্দোলন কিন্তু হিংসাত্মক রূপ নেয়। এবং আরও তো জানিয়ে রাখি, এই হিংসাত্মক রূপের আরেকটা কারণ যে পাহাড়ি অঞ্চলে কিন্তু প্রচুর, যদি আমরা বলি আফিমের চাষ হয়, এবং আফিমের চাষ হয়, এবং রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু অনেক জমি কিন্তু বাজেয়াপ্ত করা হয়। এর ফলে হিংসাটা আরও বেড়ে যায়, এবং এক কথা যেটা ছিল মেইতেই এবং কুকি, পরবর্তী এই আন্দোলনটা হয়ে যায় রাজ্য সরকার বনাম কুকি নাগা। ফলে স্বাভাবিকভাবেই একদিকে যেমন আক্রান্ত হচ্ছেন মেইতেই সম্প্রদায়ের মানুষের, পাশাপাশি রাজ্যের বিভিন্ন মণিপুরের বিভিন্ন মন্ত্রী থেকে শুরু করে বিধায়ক সবাই কিন্তু আক্রান্ত হচ্ছেন। এবং সেই আগুনে, এবং যেহেতু একটা জাতিগত ব্যাপার, যেহেতু রাজ্যেরই বাসিন্দা, সুতরাং এখানে কিন্তু কড়া অবস্থান নিতে পারছে রাজ্যের পুলিশ, যদি বলে সেন্ট্রাল গভর্নমেন্ট। বারবার চেষ্টা হচ্ছে বোঝানোর, কিন্তু বারবার কিন্তু ব্যর্থ হয়েছে, এবং ব্যর্থের ফলেই কিন্তু এখনও হিংসাটা কিন্তু চলে আসছে। বেশ, আমি এবার পিসিআরকে বলবো, এন বীরেন সিং তিনি ঠিক কি মন্তব্য করেছেন এবং তিনি ঠিক কি জানিয়েছেন এক্সে একবার দেখানোর জন্য বলবো। তিনি বলেছেন যে জিরিবামে 3 মহিলা ও 3টি শিশুকে অপহরণ করে খুন করেছে কুকি জঙ্গিরা। সেই ঘটনায় তিনি অত্যন্ত মর্মাহত এবং ক্রুদ্ধ, এবং তিনি প্রবলভাবে এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন। অপরাধীদের খোঁজ চলছে এবং দ্রুত প্রাপ্য শাস্তি পাবে অপরাধীরা, এমনটাই কিন্তু এন বীরেন সিং একটি ভিডিও এক্সে একটি ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন। শুরুতে যে বিষয়টা জানতে চাইবো, শুরুতে যে বিষয়টা নিয়ে আমি প্রীতমবাবুর কাছে যাব। প্রীতমবাবু, যে বিষয়টা জানবো, এই যে ঘটনাটা ঘটেছে, এবং এই ঘটনা নিয়ে দুবার মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। সেক্ষেত্রে এই যে রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ খুলেছেন, এবং তার পদক্ষেপটা ঠিক কি? এই মুহূর্তে কি পদক্ষেপ কেন্দ্রের পক্ষ থেকে, কি পদক্ষেপ নেওয়া হয়েছে এই অশান্ত মণিপুরকে শান্ত করার জন্য, কি বলবেন? দেখুন, এই গত পরশুদিন ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে 50 কোম্পানি বিএসএফ এবং সিআরপিএফ এর জওয়ান পাঠানো হয়েছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। দেখুন, আর সঙ্গে গিয়ে আমি সত্যজিৎদার সাথে একটা কথা আরো অ্যাড করব। আজকে যে কুকি সম্প্রদায় আছে, তারা হচ্ছে বহিরাগত, সেরকম মায়ানমার থেকে তাদের অ্যাকচুয়ালি তাদের অরিজিন মায়ানমার, তারা মায়ানমার থেকে আসা, এবং সেখানে তাদের আধিপত্য জমানোর যে চেষ্টা, তার পক্ষ থেকেই জাতি সংঘর্ষটা শুরু হয়েছে। এটা না বিজেপির কোনো নোটিফিকেশন বা বিজেপির কোনো অ্যামেন্ডমেন্টের দ্বারা হয়েছে, না বিজেপি স্টেটের কোনো ওখানকারই লোক। আপনি ভুল ব্যাখ্যা দিচ্ছেন। কুকিরা বাইরে থেকে, মায়ানমার থেকে আসেনি। কুকিরা মায়ানমার থেকে আসেনি, আপনি ভুল ব্যাখ্যা দিচ্ছেন। গৌতম দা, একটা এখানে মাছ বাজার না বাজিয়ে একটা ভদ্রলোকের মতো আলোচনা করি। ভদ্রমতো আপনি যে তথ্য দিচ্ছেন, আপনি ভুল তথ্য দিলে তার প্রতিবাদ হবেই। ভুল তথ্য, সঠিক তথ্য দিন, সঠিক তথ্য দিন। আপনাদের শোনেন, আপনারা হচ্ছে, আপনাদের দলটা হচ্ছে, ইন্টারনেট বন্ধ হয়ে আছে, আপনার মণিপুর নিয়ে কান্না করছেন। বলতে গেলে অনেক কথা আসবে। আচ্ছা বলুন না, হোক না, সামনাসামনি খোলামেলা আলোচনা হোক। কি বলবেন বলুন। আপনি আমাকে কথার আগে দেখুন, আপনার নাম কি প্রীতম সিংহ না আমার নাম? আমাকে বলতে দিন, তারপর আপনি বলেন। আপনিও তো আমাকে বলতে দেননি, এর আগে তো আপনিও আমাকে বলতে দেননি, ডিস্টার্ব করছেন। আসবো আপনার কাছে, প্রীতম বাবু বলুন।
দেখুন, এটা কোনো সরকারের অ্যামেন্ডমেন্ট বা সরকারের কোনো নোটিফিকেশনের জন্য এই জাতি সংঘর্ষ শুরু হয়নি। এটা সম্পূর্ণ মহামান্য উচ্চ আদালত তারই এই কিছু ভার্ডিক্টের জন্য এই ঘটনাগুলো হয়েছে, যেটারও অ্যামেন্ডমেন্টের কথা এই লাস্ট মনসুন সেশনেও কথা চলছিল, যখন এটা অ্যামেন্ডমেন্টের জন্য। কারণ একটা জায়গায় রায় দেওয়ার পর ফট করে মানে হঠাৎ করে পার্লামেন্ট, এগুলো হচ্ছে ফেডারেল স্ট্রাকচার আছে যেগুলো তৃণমূল জানে না, সেগুলো হচ্ছে যে ফেডারেল স্ট্রাকচারে কি কি চলে। সঙ্গে গিয়ে বলছি, যখন একটা অশান্ত একটা পরিস্থিতি এরকম তৈরি হয়েছে মণিপুরে, আমার শুরুর থেকে শেষ পর্যন্ত একটাই কথা, রাজ্য সরকার বলুন কি কেন্দ্র সরকার বলুন, তারা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজ্যর যে পদক্ষেপটা কি? আমি রাজ্যের জানতে যে এটাই চাইছি যে রাজতন্ত্র পদক্ষেপটা ঠিক কি নেওয়া এবং হয়েছে? কেন্দ্র সরকারের বল অর্থ সবই ব্যবহৃত করে এই জিনিসটাকে, অরাজকতাটাকে বন্ধ করার প্রচেষ্টা সর্বোপরি। এবং আমাদের প্রত্যেকের উচিত, দেখুন, আমরা রাজনীতি করতে করতে গিয়ে ক্রিটিসিজম হবেই, একে অপর দলের প্রতি কাদা ছোড়াছুড়ি হবে, কিন্তু এটা ভুলে গেলে চলবে না, মণিপুর আমাদের 7 সিস্টারের মধ্যে একটা সিস্টার বা একটা স্টেট, তার রক্ষা করা এবং তার সার্বভৌমত্ব এবং ন্যাশনাল সিকিউরিটির জন্য খুবই মানে সংস্পর্শিত এলাকা রাজ্য। তার জন্য আমাদের সবার উচিত রাজনীতিটাকে ছেড়ে দিয়ে আমরা দেশের জন্য, দেশের সার্বভৌমত্বটার জন্য সবাইকে প্রচেষ্টা করা। রাজনীতি করার জন্য সারা বছর পড়ে আছে, সেখানে কত তাড়াতাড়ি কতভাবে ভালোভাবে করে এটা ঠিক হয়, প্রত্যেকটা দলের উচিত সেই জিনিসে তাদের নিজেদের উপদেশ রাখা। বেশ, এন বীরেন সিং কি জানিয়েছেন একবার শুনবো। Profound sadness and anger to condemn the horrific killing of 3 innocent children and 3 innocent women by the Kuki terrorists after being taken hostage at Jiribam. Such barbaric acts have no place in any civilized society. Let me assure you that the hunt for these terrorists is currently underway and they will be brought to justice very soon. We will not rest until they are held accountable for their inhuman actions. During this attack, about 40 to 50 heavily armed terrorists launched an assault on the internally displaced persons residing at a relief camp in Borobekra and even targeted the Borobekra police station in Jiribam district. Their aim was to spread fear and destruction. However, thanks to the timely and decisive response of the CRPF personnel stationed there, the attack was repelled. Their barbarity and swift action neutralized 10 of those terrorists on the spot, thereby saving hundreds of innocent lives living in the relief camps. I extend my heartfelt gratitude to the CRPF and the state forces for their remarkable courage and commitment to duty. Their actions demonstrate unwavering determination to protect the lives of innocent people and uphold peace in the region. Their bravery is a reminder that we will stand firm against terror and violence, and we will always prioritize the safety and the security of our peoples. I also thank my central leaders for their relentless commitment to bring peace in the state. Apart from the existing forces deployed in the state, the central government has recently sent 20 companies of Central Armed Police Forces. Further, an additional 50 companies being sent to strengthen security and restore peace. আমরা শুনলাম মণিপুরের মুখ্যমন্ত্রীর বক্তব্য। শুরুতেই যাব আমি গৌতমবাবুর কাছে। গৌতমবাবু, এই যে কুকি এবং মেইতি জাতির যে দাঙ্গা, সেই দাঙ্গাতে কি কোনো রাজনৈতিক উস্কানি রয়েছে? দেখুন, প্রথমে যখন আমাদের 2023 সালের 2রা মার্চ থেকেই এই একটা ভয়ঙ্কর আগুন শুরু হয়েছে, কিন্তু 3রা মার্চ আমরা দেখতে পেলাম মেইতি সম্প্রদায়কে উস্কানিমূলক একটা প্ররোচনা দেওয়া হলো কুকিদের বিরুদ্ধে।
তারা সেই রাতে 10টা গ্রাম তারা আক্রমণ করলো, 10টা গ্রামকে অগ্নিসংযোগ করলো এবং প্রতিটা গ্রামের সমস্ত মহিলাদের উপর অত্যাচার করা হলো। সেই রাতে এক পরিবারের 5 জন মহিলা তারা ভয়ঙ্কর রূপে এক জঙ্গলে আশ্রয় নিল, কিন্তু তাদের মধ্যে একজন মহিলা তারা বেঁচে গেল। কিন্তু পরের দিন সেই সমস্ত দুর্বৃত্ত তাদেরকে সেই পরিবারকে ধরে নিয়ে আসলো। সেই পরিবারের একজন মহিলা তাকে নগ্ন করে বাবা মায়ের সামনে তাকে নগ্ন করা হলো। তখন সেই বাবা মা প্রতিবাদ করতে গেলে তাকে গুলি করে, তার গুলি দিয়ে ঝাঁঝরা করে দেওয়া হলো। সেই মহিলাকে নগ্ন করে গোটা পুলিশের সামনে দিয়ে তাকে টহল করানো হলো এবং চলন্ত অবস্থায় হাঁটা অবস্থায় তার শ্লীলতাহানি করা হলো পুলিশের সামনে দিয়ে। নির্বিকার ছিল পুলিশ। এটা আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি। 3 মাস ইন্টারনেট ব্যবস্থা বন্ধ ছিল। 3 মাস পর তারপরে একটা সোশ্যাল মিডিয়ায় একটা আমরা এইরকম একটা ছবি দেখলাম, যার মধ্যে দিয়ে গোটা বিশ্ব দেখলো, গোটা ভারতবর্ষ দেখলো। আজকে মণিপুরের লজ্জা, আজকে গোটা ভারতবর্ষের লজ্জা মণিপুর, আজকে গোটা বিশ্বের লজ্জা মণিপুর। আজকে মণিপুরের কাছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হারিয়ে গেছেন, তারা খুঁজে পাচ্ছেন না মণিপুরের বাসীর কাছে মাননীয় প্রধানমন্ত্রী নিরুদ্দেশ হয়ে গেছেন। আজকে সেখানকার মানুষরা চাচ্ছে আপনি হস্তক্ষেপ করুন, আপনি এখানে আসুন। আমার যে সুন্দর মণিপুরকে কি অবস্থা করে রেখেছে ডবল ইঞ্জিনের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি এখানে আসুন, সেখানকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। কিন্তু আমরা বারবার দেখতে পাচ্ছি তিনি সেখানে তো যাচ্ছেন না। সেখানে একটা তার যে সেখানে যে 17 সাল থেকে সেখানে বিজেপি ক্ষমতায় আছে, অথচ সেখানে যে অগ্নিগর্ভ পরিস্থিতিকে সেখানে নিয়ন্ত্রণ করবার জন্য কোনো চেষ্টাই আমরা দেখতে পাচ্ছি না। প্রথম অবস্থায় যখন থানাগুলো লুট হয়ে গেল, মেইতিরা যখন থানাগুলো একটার পর একটা থানা লুট করলো, কেন সেই সময় পুলিশ প্রতিরোধ করেনি? কেন সেই সময় সমস্ত অস্ত্রশস্ত্র লুট হয়ে গেল? কেন সেই সময় পুলিশ প্রতিরোধ করেনি? আমরা পরিষ্কারভাবে তৃণমূলের পক্ষ থেকে বলতে চাই যে মেইতিদেরকে উদ্দেশ্যমূলকভাবে তারা প্ররোচিত করেছিল কুকিদের বিরুদ্ধে লড়াই করবার জন্য। বেশ গৌতম বাবু, বেশ। এবার আমি একটু সত্যজিতের কাছে আসবো। এই যে মেইতি সম্প্রদায় এবং কুকিদের মধ্যে যে সংঘর্ষ চলছে, তারপরে কিন্তু পরিস্থিতি সামলাতে খানিকটা সমতলে বেশ কিছু থানা এলাকায় নতুন করে আফস্পা চালু করেছে কেন্দ্র। এই যে আফস্পা আইন, এই আইন প্রণয়নে কি এর সমস্যার সমাধান? এই আইন প্রণয়ন হওয়ার পরে কি এই সমস্যার সমাধান হবে, কি মনে করছো? দেখো, আফস্পা আইন চালু করার প্রধান কারণ হচ্ছে সেনাবাহিনীর হাতে ক্ষমতা দেওয়া। অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত, যদি কোনো অস্থিরতা তৈরি হয়, অশান্তি তৈরি হয়, তাহলে যেমন সেনাবাহিনী বা পুলিশ প্রশাসনকে সরকারের কাছ থেকে অনুমতির প্রয়োজনটা ছিল, কিন্তু আফস্পা চালু হওয়ার পর থেকে অনুমতির প্রয়োজনে এক কথায় অনুমতি দেওয়াই রয়েছে। যে কোনো রকম পদক্ষেপ কিন্তু নিতে পারে, সেটা গুলি চালানো হোক, আক্রমণ করা হোক, পাল্টা সমস্ত পদক্ষেপ দেওয়া হয়েছে কিন্তু সেনাবাহিনীকে। কিন্তু একটা জিনিস তোমাকে একটু মনে করিয়ে দিই যে 2000 সালে কিন্তু এই আইনের অপপ্রয়োগ ঘটিয়ে প্রায় 100 জন নিরপরাধ মানুষকে কিন্তু হত্যা করা হয়েছিল। সেটা দেখো, আইনকে অপব্যবহার এর নতুন কিছু নয়, এই আমরা ইতিহাস ঘাটলে প্রচুর পাওয়া যাবে, এটা অনেকবারই হয়েছে। তো এটা নতুন কিছু। এবার প্রশ্নটা যে মণিপুরে যে জায়গাটা পৌঁছে গেছে, তাতে কিন্তু এই কড়া পদক্ষেপ অনেক আগেই দরকার ছিল। এবার পদক্ষেপ না নেওয়ার জন্যই কিন্তু আরও জ্বলছে মণিপুর। আমরা দেখেছি যখন 2023 সালে যখন হাইকোর্ট রায়ের পর কুকিরা বা নাগারা যে আন্দোলনটা করলো, এই সমাবেশটা, তারপরে তো হিংসাটা ছড়িয়ে পড়ে, এবং তখন থেকে সরকার যে কড়া পদক্ষেপ নিতে পারতো, তাহলে কিন্তু এত অগ্নিগর্ভ হয়ে উঠতো না মণিপুর। আজকে দেখো, এখানে মুখ্যমন্ত্রী বলছেন এর সঙ্গে বিদেশি যোগ রয়েছে, বীরেন সিং বলছেন বিদেশি যোগ রয়েছে, বিদেশি শক্তির মদত রয়েছে, কথাগুলো বলছেন, কিন্তু আটকানো যায়নি কেন? এতটা সময় লাগলো কেন? আমরা পাকিস্তানে যদি দেখি, পাকিস্তান কাশ্মীরে যে পুলওয়ামাতে যে আক্রমণ হলো, তারপরে আমরা সার্জিক্যাল স্ট্রাইক দেখেছি, তাহলে মণিপুরে এটা হলো না কেন? এছাড়া মণিপুরে দেখো, পাশে মেঘালয়, যদি দেখি মণিপুর পাশে মেঘালয় রয়েছে, ঠিক মায়ানমার রয়েছে। এবার মায়ানমারে আমাদের যেখানে একসময় 2018-তে দেশের সেনাবাহিনী আক্রান্ত হয়েছিল, যখন সেনাপ্রধান ছিলেন আমাদের, যদি বলি বিপিন রাওয়াত, ঠিক তারপরে কিন্তু মায়ানমারের সীমানায় ঢুকে কিন্তু জঙ্গিদের খতম করেছে ভারতীয় সেনা। তো সেখানে কিন্তু সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছে। তো মণিপুর যখন দেশের এক অভ্যন্তরীণ একটা রাজ্য, এখানে কড়া পদক্ষেপ কেন নিতে পারছে না? এটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। আর যার ফলে কিন্তু আক্রান্ত হচ্ছেন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন মণিপুরের সাধারণ মানুষেরা। এই যে প্রথমত বীরেন সিংয়ের সরকার ব্যর্থের বিষয়ে কোনো সন্দেহ নেই, আইন প্রশাসন ধরে রাখতে ব্যর্থ, কারণ যা পদক্ষেপ নেওয়ার পুরোটাই নিচ্ছে কেন্দ্র সরকার।
ইতিমধ্যে আসাম রাইফেলস নিয়োগ করা হয়েছে, সিআরপিএফ নিয়োগ করা হয়েছে, বিএসএফ গেছে। তো সুতরাং বোঝা যাচ্ছে পুরোপুরি নিয়ন্ত্রণ কিন্তু এই মুহূর্তে সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে। এখন ব্যাপারটা হচ্ছে যে এতটা দেরি লাগলো কেন, এটা হচ্ছে বড় প্রশ্ন। আমরা জানি চীনের কথা যদি বলি, চীনের সঙ্গে লাদাখে ভারতীয় সেনাবাহিনীর সাথে টক্কর হলো, সেখানে ভারতীয় সেনা কিন্তু চীনের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলেছে। দেশের অভ্যন্তরে কিন্তু এই পদক্ষেপটা নেওয়া হচ্ছে, যার জন্যই জ্বলছে আর আক্রান্ত হচ্ছেন মণিপুরের সাধারণ মানুষ, আমাদের দেশের মানুষ। একেবারে আমি একটু যাবো প্রীতমবাবুর কাছে। প্রীতমবাবু, একটি বিষয় জানতে চাইবো, আপনাদের দলের পক্ষ থেকে যখনই বাংলায় কোনো হিংসার ঘটনা ঘটে বা কোনো রকম অশান্তির ঘটনা ঘটে, আপনাদের দলের পক্ষ থেকে তৎক্ষণাৎ পদক্ষেপ নেওয়া হয়, তৎক্ষণাৎ আপনারা সরব হয়ে যান। সেক্ষেত্রে মণিপুরের ঘটনা নিয়ে আপনারা কেন কিছু বলছেন না, কেন চুপ রয়েছেন আপনারা? দেখুন, একটা কথা বলছি, আজকে আমি আপনার কথাটা একটু পরে আসছি, খালি শুরুতে আমি দুটা কথা আমি অ্যাড করি। সত্যজিৎদার কথা কিছু জায়গায় হলো ঠিক আছে, কিছু জায়গায় আমি অ্যাড করছি কথা। যেরকম সেনাবাহিনী কিন্তু টেররিস্টদের উপর বা দেশের বাইরে থাকা কোনো টেররিস্ট গ্রুপ, কোনোটা আস্তানা, সেখানে গিয়ে অ্যাটাক করতে পারে, সে সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে হোক বা যে প্রসেসেই হোক। কিন্তু একটা গ্রুপ অফ পিপল, আমাদের দেশেরই লোক, তাদের মধ্যে কিছু লোক টেররিস্ট হয়ে ঘুরে বেড়াচ্ছে। সেখানে সম্ভব নয় যে ওই একটা গ্রুপ অফ পিপল যারা ধেয়ে আসছে সেনাবাহিনীর উপরে বা তারা কিছু জায়গায় মিসলিড হয়েছে, সেখানে সেই মানুষগুলোর উপরে গুলি করা বা তাদেরকে নিষ্ক্রিয় করার জন্য তাদের উপরে কোনো ধরনের আক্রমণ করা, সেগুলো প্রতি আমরা একমত নই। দ্বিতীয় কথা, গোয়েন্দারা কি করছে? দ্বিতীয় কথা, আজকে আমাদের যে গৌতম দা বললেন একটু আগে, যে একটা মহিলাকে নগ্ন করে তার সাথে শ্লীলতাহানির সঙ্গে অনেক বাজে দুর্ব্যবহার করা হয়েছে। দেখুন, আমরা ভারতকে মা বলি এবং দেশকে যারা মা বলে, যে দল দেশকে মা বলে চলে, সেই দল কোনোদিন এইসব জিনিসকে সমর্থন করবে না। এবং তাতে যারা অভিযুক্ত ছিল তাদেরকেও কিন্তু কঠোরতম শাস্তি দেওয়া হয়েছিল। সেই ঘটনায় একবার নয়, তারপরেও কিন্তু আরো একবার মহিলা অত্যাচারিত হয়েছে ওই ঘটনার পরে। এখানে এটা একটা স্টেটমেন্ট ইস্যু করেছেন যারা এর মধ্যে জড়িত, এই মানে দুষ্কর্মের মধ্যে যারা জড়িত, তারা কঠোরতম শাস্তি পাবে এবং তাদেরকে খোঁজা হচ্ছে। আমি আপনাকে আরেকটা জিনিস বলছি, ওখানে শাস্তি হয় আর পশ্চিমবঙ্গে পুরস্কৃত হয় অ্যাজ ইট ইজ। যেই মেয়েটা কয়েকদিন আগে আমাদের বাড়ির মেয়ে, যে মেয়েটা রাজি করে রেপ হয়েছিল, সেই রেপে যারা আপনাদের লোকরাই তো সিবিআই তদন্ত করছে, আপনাদেরকে বলুন, যারা তদন্ত করছে তাদেরকে আপনারা বলুন, আপনারা তাড়াতাড়ি তদন্ত করুন। আপনারা তো সেই তদন্তকে 26 সাল পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কোনো লাভ হবে না। আগামী 23 তারিখ বুঝে যাবেন, 6-6 হবে তৃণমূলের, আর যে একটা বলতে ছিল সেটাও হারাবেন। আপনি যখন কথা বলেন, আমি একটা কথা বলি না, কিন্তু আপনি দেখুন আপনাদের গায়ে কথাগুলো বলছেন, তার পরিপ্রেক্ষিতে এই কথাগুলো না বললে হবে না। একটা দুটো জাতি, দুটো গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, সেখানে পুলিশ তার নিজের কাজ করছে এবং কেন্দ্র সরকার যথেষ্ট, দেখুন মণিপুর তো খুব একটা শক্তিশালী বা অনেক বড় একটা স্টেট নয়, তার কাছে রিসোর্সেস খুবই কম আছে। এখান থেকে খাবার পাঠাতে হলো 10 টাকার খাবার ওখানে গিয়ে 30 টাকা হয়ে যায়। কোনোদিন গৌতম বাবু গিয়েছেন কিনা আমি জানি না, আমি ইম্ফলে 1 বছর আমার পোস্টিং ছিল একটা সাইটে। আমি আপনাকে সঙ্গেও বলছি, গৌতম বাবু জিনিসগুলো জেনে রাখুন। রাজনীতি করতে গিয়ে হাল্লা চিল্লা করাটাই রাজনীতি বলা হয় না। আজকে যখনই সঠিক তথ্য তুলে দেওয়াটাই রাজনীতি। শুনেন, আপনারা বিজেপি এমন একটা দল, আপনাদের ভাষণ আছে, কাজ নাই, আপনাদের শুধু ভাষণ আছে। এবং আমার কথা যতজন শুনছেন দর্শক, বুকে হাত দিয়ে বলুন তো, 2014 সালের পর থেকে আজকে 2024 সাল, আজকে যারা 7 সিস্টার আমরা বলি, তাদের উন্নয়ন কিভাবে হয়েছে, তারা কোন জায়গায় তাদের শিক্ষা ব্যবস্থা গিয়েছে। আগে তো লাইন ছিল না, কারেন্ট পেত না মানুষ। অরুণাচল প্রদেশ থেকে শুরু করে নাগাল্যান্ড মানুষ কারেন্ট পেত না, সেই জায়গায় আজকে এখন বাংলায় অন্ধকার নাই, বাংলা গোটা বাংলা আলোয় ঝলমল করছে। সুপ্রিম কোর্টের জানতে চাইবো, এই যে ঘটনা ঘটেছে, এই ঘটনার দায়টা কার?
এই যে ঘটনা ঘটেছে এই ঘটনার এখানে- দায় কার? দেখুন আমি আপনাকে বলছি, দেখুন এটা বলতে গেলে অনেকটা এরকম হবে যে যেটা আমাদের সংবিধানের এগেনস্টে, কিন্তু আমি বাধ্য হচ্ছি। এই ঘটনাটা শুরু হয়েছে এই হাইকোর্টের মানে উচ্চ ন্যায়ালয়ের একটা শুনানি বা একটা ভার্ডিক্টের পর। এখন টোটাল রেসপন্সিবিলিটি হয়তো সেখানকার রাজ্য সরকারের চলে এসছে, কারণ রাজ্য সরকারের ল অ্যান্ড অর্ডার এবং সেন্ট্রাল গভর্নমেন্টের ল অ্যান্ড অর্ডার দেখার দায়িত্ব। সেরকম ভাবে আমারও মনে হয় ব্যক্তিগতভাবে আজকে পশ্চিমবঙ্গে যা ল অ্যান্ড অর্ডার আছে, যেভাবে মণিপুরে যেই সাপোর্টটা বিজেপি গভর্নমেন্ট বা কেন্দ্র সরকার দিচ্ছে, সেই একই সাপোর্ট মনে হয় এখানেও দেওয়া দরকার। কারণ 4 দিন ধরে মুর্শিদাবাদে বেলডাঙ্গাতে ইন্টারনেট কানেকশন নেই, সেখানকার মানুষরা ঘর আমাদের ছাড়া আজকের হয়ে আছে। প্রসঙ্গ মণিপুর, বেলডাঙ্গা নয় প্রীতম বাবু। না না না, আমি বলছি, আমি মিলাচ্ছি জিনিসগুলো, না কথাগুলো মিলাচ্ছি। আমি নিজে দুঃখিত রাজ্য কেন্দ্র সরকারের কিছু কিছু পদক্ষেপের উপর, যেরকম মণিপুরে যেরকম সরকার এই পরিচালনার ক্ষেত্রে সিআরপিএফ সম্পূর্ণ বা ব্যর্থ বিএসএফ মণিপুর সরকার। ল অ্যান্ড অর্ডারের জন্য সাপোর্ট দিচ্ছে, পশ্চিমবঙ্গে একটু ল অ্যান্ড অর্ডারের সাপোর্টটা কেন্দ্র সরকারের দেওয়া উচিত। কারণ এখানকার হিন্দুরা ঘর থেকে ঘর ছাড়া, ইন্টারনেট কানেকশন বন্ধ। আমি সেই 60,000 মানুষ ঘর ছাড়া, সেটা বলুন, উল্লেখ আপনি করুন। রাগ করবেন আমি বলছি। মণিপুরে 60,000 মানুষ ঘর ছাড়া। তো সেখানে গিয়ে আমাদের কারো হাতে কিছু নেই। আজকে যেইভাবে করে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার এটাকে বন্ধ করার চেষ্টা করছে, আমি মনে করি প্রত্যেকটা দলের দায়িত্ব দেশের সার্বভৌমত্ব এবং দেশের যে দলের মানচিত্রের কথা বলছেন, যে একটা এখন সরকারের রাজ্য, কথা বলছেন না, প্রত্যেকটা দলের কাজ হচ্ছে এটাকে শান্ত করা। সরকার কি করবে তাহলে? আসবো আপনার কাছে আসবো। যাতে এক থাকে তার জন্য প্রত্যেক দলকে এগিয়ে আসা বেশ, উচিত আছে। বেশ প্রীতম বাবু, গৌতম বাবু বলুন। উনি বলছেন, আমাদের প্রীতম বাবু বারবার করে বলছেন এটা সর্বদলের ব্যাপার। আরে দাদা ভাই, সরকারটা কি করতে আসছে? কেন্দ্রীয় সরকারটা ওখানে কি করতে আছে? আপনার রাজ্য সরকারটা কি করতে আছে? বীরেন সিং এর সরকারটা কি, বীরেন সিং এর সরকারটা কি করতে আসছে? আপনার সেই সরকারটাকে পদত্যাগ করতে বলুন, তারপরে সর্বদলীয় বৈঠক করে সেখানে একটা সলিউশন খোঁজা যাবে। আপনি বারবার একটাই কথা বলছেন যে সর্বদলীয় বৈঠক, সর্বদলীয় বৈঠক, সরকার কিছু করতে পারবে না। আরে প্রথম অবস্থা আপনাদের সরকার বিজেপি, বীরেন সিং এর সরকার বিজেপি সরকার, প্রশাসন চালাতে সম্পূর্ণ ব্যর্থ। প্রথম অবস্থায় যখন আগুন জ্বলল মণিপুরে, দেখো তখন কেন সক্রিয় হাতে সেটাকে দমন করা যায়নি? আজকে সেই আগুন, তুষের আগুন মহিয়াকার ধারণ করেছে, আজকে হাতের বাইরে চলে যাচ্ছে। বেশ গৌতম বাবু, বেশ বেশ আমি আসবো প্রীতম বাবু, আসবো। সত্যজিৎ দা, যে বিষয়টা নিয়ে একটু তোমার কাছে আসবো, এই যে মণিপুরে অশান্তি চলছে, এই অশান্তি যা পরিস্থিতি, কোথাও গিয়ে কিন্তু মণিপুরে শান্তি ফিরিয়ে আনা যাচ্ছে না। সেক্ষেত্রে কি মণিপুর কোনো কারণে ধীরে ধীরে কি কাশ্মীরে পরিণত হতে চলেছে? দেখো, খুব কঠিন একটা প্রশ্ন। কাশ্মীর, দেখো মণিপুর কখনোই কাশ্মীর হতে পারে না। আর এটা তোমাকে বলবো, এই মণিপুর নিয়ে যদি আমি বলি, 7 সিস্টার যেটা রয়েছে, যে উত্তর পূর্ব ভারতের 7টা রাজ্য, এই 7 সিস্টার্সে কিন্তু কিছুদিন আগে যে বাংলাদেশের কথাই যদি বলি, যে বাংলাদেশে গণ অভ্যুত্থান হলো, শেখ হাসিনা দেশ ছেড়েছেন এবং তারপরে মোহাম্মদ ইউনূসের সরকার বসেছে, তারপরে যে বেশ কিছু জঙ্গি সংগঠনের নেতা কিন্তু জেল মুক্তি হয়েছে এবং তারা কিন্তু বলেছেন এই 7 সিস্টার দখল করবে। কিন্তু বারবার হুঙ্কার দিয়েছে, শুধু একবার নয়, বারবার হুঙ্কার দিয়েছে। এখন দেখো, এই মণিপুর যে বিশেষ করে হিংসাটা ছড়াচ্ছে, এখানে কিন্তু অনেকবার কিন্তু বৈদেশিক অস্ত্রের কিন্তু ছবি সামনে এসছে, যে এই অস্ত্র ভারতের নয়, বিদেশ থেকে আমদানি। এর ফলে স্বাভাবিকভাবেই এই যে হিংসাটা চলছে, এটা পেছন থেকে মদত দিচ্ছে কারা, এটা বড় প্রশ্ন। বীরেন সিংও বারবার বলেছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে সরকার যে ব্যর্থতা, এই ব্যর্থতার ফলেই কিন্তু জ্বলছে, এটা এই বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রথম দিকে যখন মণিপুরের বিভিন্ন থানায় আক্রমণ করা হলো, অস্ত্র লুটপাট হলো, সে সময় কিন্তু সরকার কিন্তু ধরে রাখতে ব্যর্থ। এমনকি বলা যায় প্রথম কয়েকবার যখন হচ্ছিল, তখন সেভাবে রাজ্য সরকার কোনো পদক্ষেপই নেয়নি, যার ফলে পরবর্তী অস্ত্রের সংখ্যা বেড়ে গেছে। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে কুকি বলো বা মেইতেই বলো, এই বেড়ে যাওয়ার ফলে হিংসা দিন দিন বেড়েছে। এবং পরবর্তী আমরা যদি দেখি যে এই যে বিভিন্ন যে বিদেশি অস্ত্রের দেখা যাচ্ছে, যে এমনকি ড্রোনেও হামলা হয়েছে মণিপুরে, ফলে এমনকি সেই ড্রোন কিন্তু দেশে না, বৈদেশিক ড্রোন। ফলে স্বাভাবিকভাবে বিদেশ থেকে যে অস্ত্রের আমদানির প্রসঙ্গটা আসছে, এটা কিন্তু একদমই সত্য। এবার আরেকটা বলবো, তাহলে এই সরকারের ইন্টেলিজেন্স, রাজ্য সরকার, কেন্দ্র সরকার মণিপুরে বারবার ব্যর্থ হচ্ছে কেন, এখানে থেমে যাচ্ছে কেন? এখন মণিপুর যেভাবে জ্বলতে দেওয়া হয়,
প্রীতমবাবু যে একটু আগে বললেন যে যেহেতু দেশের মানুষ দুই সম্প্রদায়ের মানুষ, ঠিক আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে দুই সম্প্রদায়ের মানুষ তো মিলেমিশে নয়, তারা তো রীতিমতো আলাদা দাবিতে উঠে আসছে। এক তো বলা যায় যেভাবে মহিলাদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে বাড়ি থেকে, এমনকি ছোট বাচ্চারা এখানে ছাড় পাচ্ছে না এই কুকি সম্প্রদায়ের হাতে। ফলে স্বাভাবিকভাবেই এই হিংসাটা থামানোর জন্য সরকারের আফসার রিসেন্ট এটা প্রয়োগ করেছে মণিপুরে, এখন দেখার বিষয় কবে। কিন্তু যেভাবে কাশ্মীরের কথা যেটা বলে দাও, কাশ্মীরের ঘটনাটা পুরোপুরি আলাদা। কারণ কাশ্মীরে পাকিস্তান সরাসরি কিন্তু মদত দিয়েছিল, জম্মু কাশ্মীরে দিয়ে এসেছিল, আর যার ফলেই কাশ্মীরকে আমরা জানি কাশ্মীরের রাজা যিনি ছিলেন হরি সিং, এবং হরি সিং যখন ভারতবর্ষ যখন স্বাধীন হয়, কাশ্মীরের কথা যখন বলেই ফেলি, ভারতবর্ষ যখন স্বাধীন হয় কাশ্মীর কিন্তু ভারতের অংশ ছিল না, তখন কাশ্মীর পরিচালনা করতেন রাজা হরি সিং, এবং তিনি পরবর্তীতে এই পাকিস্তান যখন এই কাশ্মীর আক্রমণ করে তখন কিন্তু হরি সিং ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কাছে সমর্থন চান, এবং ভারতীয় সেনা আক্রমণ করে। পরবর্তীতে ভারত কিন্তু পাকিস্তানের একটা বড় অংশ দখল করে, কিন্তু যে শান্তি চুক্তি হয়েছিল সেখানে কিন্তু এই জম্মু কাশ্মীরের বেশ কিছুটা অংশ পাকিস্তানকে দেওয়া হয়, গিলগিট বালুচিস্তান দিয়ে দেওয়া হয়, এবং তারপরেই দেখা যায় জম্মু কাশ্মীর 370 ধারা জারি করা হয়, এবং 370 ধারার ফলে যে সুবিধাটা ভোগ করতো ওখানকার মানুষ, যে ডবল এক কথায় দ্বিনাগরিকত্ব, জম্মু কাশ্মীর একটা নাগরিকত্ব, ভারতবর্ষের নাগরিকত্ব, এমনকি জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী বলা হতো ওখানকার, এবং আরও বেশ কিছু জিনিস রয়েছে এর আগে বলেছি, কিন্তু যার ফলে কিন্তু এই 370 ধারার ফলে এই সুবিধাগুলো ভোগ করতো। অ্যান্ড মণিপুরে কিন্তু ব্যাপারটা আলাদা, মণিপুর কোনো বৈদেশিক শক্তি কিন্তু সরাসরি সমর্থনটা করছে না, যে অস্ত্রের আমদানি হচ্ছে হয়তো গোপনে অস্ত্র দিচ্ছেন, আর্থিক ফান্ডিং হয়তো করছেন, কিন্তু প্রকাশ্যে কিন্তু নেই, যেখানে জম্মু কাশ্মীরে পাকিস্তান কিন্তু প্রকাশ্যে সমর্থন করেছিল, যার ফলে কিন্তু জম্মু কাশ্মীর আজকের জম্মু কাশ্মীর বিশেষ হিংসাত্মক রূপ নিয়েছিল। মণিপুরে এই জিনিসটা হবে না। কেন্দ্র সরকার এই আফসা যে জারি করেছে তার ফলে দেখো ইন্টারনেট বন্ধ, হয়তো আমরা তথ্য সঠিক পাচ্ছি না আদৌ কি হচ্ছে, কোনো শান্তি ফিরছে কিনা আমরা কিন্তু জানি না, যেহেতু ইন্টারনেট বন্ধ। কিন্তু যেহেতু বৈদেশিক শক্তি সরাসরি এখানে যুক্ত নয়, ফলে হয়তো শান্ত করার সমর্থন হবে, পারবে হয়তো। বেশ, প্রীতমবাবুর কাছে যাব। এই যে মণিপুরে অশান্তি হচ্ছে, এইভাবে কতদিন মণিপুরবাসীকে এই অশান্তির জেরে কতদিন আবদ্ধ থাকতে হবে এই অশান্তির মধ্যে? দেখুন, আমাদের দেশের স্বাধীনতার পর থেকে এমন কোনো জায়গা নেই যেখানে কিছু ক্যান্সার তৈরি করে দিয়ে যায়নি এই কংগ্রেস সরকার। কিছু কিছু জায়গায় দাদা বললেন আমাদের জেতা বা আমরা বিজয় করে নেওয়া কিছু কিছু স্থান পিওকেওটা পর্যন্ত পাকিস্তানের হাতে তুলে দিই, এবং আকসাই চীন, যেটা সিওকে বলা হয়, চীন অকুপাইড কাশ্মীর, সেটাকেও কিন্তু আমরা চীনের হাতে তুলে দিই। কিন্তু আজকের দিনে যে সরকার আছে, আপনি বিশ্বাস করুন, আমরা যদি এখন কালকের দিনে আপনাকে একটা কিছু জিনিস ডিপ্লোম্যাটিক জিনিস আপনাদেরকে বলি, কালকের দিনে যদি আজকে এই যে রায় সুপ্রিম হাইকোর্ট দিয়েছে, এই রায়কে বদলিয়ে দিয়ে তারপর জোর করে কোনো একটা কিছু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি, আপনি দেখুন এটা কিন্তু যথেষ্ট আরো ভয়াবহ রূপ নেওয়া হয়। তার জন্য বাইরে ল্যাটারাল টক হয় কোনো কিছু, দেখুন হাতে ঘুষাঘুষি করে সব জায়গায় হয় না, একটা টেবিলে গিয়েই সব যুদ্ধ গিয়ে শেষ হয়। আজকে যা পরিস্থিতি আছে দেখুন, হয় কথাতে, কারণ আমাদের একটা পার্টির একটা শুরু থেকে শেষ পর্যন্ত স্ট্যান্ড ছিল, যেটা আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি বলে গেছে, প্রতিরোধ করো, প্রতিবাদ করো, নয় প্রতিশোধ। আজকে আমরা প্রতিবাদ দুটাই করেছি। এবার যদি সেরকম বিষয় থাকে বা কোনো বাহ্যিক সত্যি যদি সেখানে ইনভলভমেন্ট যাদের আছে, তাদেরকে, আমাদের ঘরের যারা আছে তাদেরকে তো বুঝিয়ে মানিয়ে নেওয়া যাবে, কিন্তু বাইরে যারা আছে তাদেরকে ঘরে ঢুকে মারবে, সেটা আজকের এই নতুন ভারত সেটার জন্য যথেষ্ট সক্ষম। এবং প্রত্যেকটা ভারতবর্ষের, সংক্ষেপে উত্তর দিন। হ্যাঁ, ভারতবর্ষের একটা সবচেয়ে বড় আরেকটা প্রবলেম কি আছে জানেন, আমাদের ঘরের ভিতর থাকা ঘুমগুলি,
যারা আস্তে আস্তে করে এই ভারতবর্ষের যে সার্বভৌমত্বটা রাজনীতি করার জন্য সেটাকে দুর্বল করে দিচ্ছে। এই ঘরের ভিতর থাকা এই সমাজ বিরোধী দেশ বিরোধী এই ব্যক্তিরা যারা সব কিছু নিয়ে আওয়াজ করে, সব কিছু নিয়ে তাদের স্টেটমেন্ট থাকে, হ্যাঁ এটা দেওয়া উচিত কারণ তারাও রাজনীতি করছে। আমরা সেরকম স্বৈরাচার নই যে কারোর কোনো দলের এগেনস্টে কথা বলাতে বাড়িতে গাঁজা ঢুকিয়ে বোম ঢুকিয়ে তাদেরকে কেস দিয়ে দিবে। আমরা অতটা স্বৈরাচার সরকার নই। আমাদের আপনারা ক্রিটিসাইজ করুন, প্রত্যেকটা দলকে একই কথা বলছি, এটাই আমাদের স্ট্যান্ড আছে। যদি কোনো ভালো বেশ। উপদেশ থাকে নিশ্চয়ই আপনারা সময় রাখুন, খুব যাতে কম, আমি দেখে প্রত্যেককে অবগত স্ট্যান্ড এবং পয়েন্ট রাখার অবগত জন্য অনুরোধ করব। শুরুতেই আমি যাব গৌতম বাবুর কাছে। এই যে মণিপুরে অশান্তি চলছে, আমি যে বিষয়টা জানতে চাইবো আর কি স্ট্যান্ড পয়েন্টে, যে কি পদক্ষেপ নিলে মণিপুরে শান্তি ফিরবে? গৌতম বাবু। বিভাজনের রাজনীতি কত যে ভয়ঙ্কর হতে পারে তার রূপ হচ্ছে মণিপুর। বিভেদের রাজনীতির যে কত ভয়ঙ্কর হতে পারে তার রূপ হচ্ছে মণিপুর। ঘৃণার রাজনীতি কত ভয়ঙ্কর হতে পারে তার রূপ হচ্ছে মণিপুর। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ সেখানে করা উচিত আমার মনে হয়, তাহলেই এটাকে দমানো যাবে, নতুবা তুষের আগুনের মতো জ্বলতে থাকবে। এবং যেটা বলা হচ্ছে যে সন্ত্রাসবাদী অর্থাৎ টেরোরিস্ট, এটা সম্পূর্ণ ভুল কথা। সেখানে কোনো টেরোরিস্ট নাই। তাহলে আমাদের যে ইয়েরা কি করছে, আমাদের যে আমাদের যে যারা ইয়েটা দেখে যে কোনো শত্রু আছে কি না, তাহলে তারা কি করছে, ভারতবর্ষের সেই লোকগুলো কি করছে, তাদেরকে ধরুক। আচ্ছা, এই কথা আমি বলতে চাই যে আগামী দিনে ইমিডিয়েট যদি এর ব্যবস্থা না করা যায় তাহলে আগামী দিনে আরো ভয়ঙ্কর রূপ নিবে। এই শুধু সেখানকার মানুষ না, সেখানকার যে সরকারটা রয়েছে সেই সরকারটা সেখান থেকে উৎখাত হবে আগামী দিনে। প্রীতম বাবু, এবার আপনার স্ট্যান্ড পয়েন্ট। দেখুন, যতই কথা বলো, একটা কথা বলে না, চোরের মায়ের বড় গলা। যে নিজে রাজ্য সামলাতে পারছে না, দিনের পর দিন মায়েরা এখানে ধর্ষণ হচ্ছে, দিনের পর দিন মানুষের খুন হয়ে চলছে, দিনের একটা আমরা বোমের একটা সাম্রাজ্যে বাস করছি। সেই দলের ব্যক্তিরা যখন এত বড় বড় ভাষণ দেয় না, তাদেরকে বলা হয় চোরের মায়ের বড় গলা। দেখুন, আর কথা বলে বাড়িয়ে লাভ নেই। আজকে পশ্চিমবঙ্গ এবং মণিপুর মোটামুটি একই জায়গায় আছে, কারণ পশ্চিমবঙ্গে আর এই মণিপুর হতে আর বেশি দিন সময় নেই। কারণ পশ্চিমবঙ্গে আজকে যেইভাবে করে বাংলাদেশ থেকে মুসলিম অনুপ্রবেশকারীরা যেইভাবে করে আমাদের এই পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করছে এবং তাদেরকে ভোট ব্যাংক হিসাবে এই তৃণমূল ব্যবহার করছে, আর বেশি দিন সময় নেই পশ্চিমবঙ্গকে আর মণিপুর হতে। আর অ্যাজ ইট ইজ এই মমতা ব্যানার্জি সরকার বা এই মুখ্যমন্ত্রী তৃণমূলের সরকার, তারা মণিপুরের থেকে বেশি মাথা লাগা কি পশ্চিমবঙ্গের ঘটে যাওয়া ঘটনা উপরে, যেখানে দিনের পর দিন মেয়েরা এবং মায়েরা ধর্ষণ হচ্ছে এবং তাদের ইজ্জত নিয়ে খেলা করছে এবং তারপরেও বিচার পাচ্ছে না। এবং আমরা মণিপুরের জন্য যথেষ্ট যা করার আমরা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার মিলে বিষয়টা হচ্ছে মণিপুরের যে অবস্থাটা ছিল, প্রথমে বলবো যে কুকি এবং মেইতেই সম্প্রদায় তারা বিভিন্ন সুবিধা ভোগ করতো। বেশিরভাগ মুখ্যমন্ত্রী, আবার বলবো যে প্রত্যেকটা মুখ্যমন্ত্রী কিন্তু মেইতেই সম্প্রদায় হয়ে এসছে, আর কুকি এবং নাগা তারা কিন্তু পিছিয়ে পড়া বলা চলে। এবং স্বাভাবিকভাবেই এবার বেশিরভাগ মণিপুর যে অংশ তার বেশিরভাগটা আছে কুকি এবং নাগা সম্প্রদায়ের মধ্যে, এবং 10% সমতলে কিন্তু মেইতেইরা রয়েছে। এবং বিষয়টা হচ্ছে এই যে নিয়মটা হয়েছে 1960 সালে, যে ল্যান্ড অ্যাক্ট যেটা ছিল, সেইখানে তো এখন যে কোনো পদক্ষেপ নিতে গেলেই হিংসা আরও বাড়বে। দুই সম্প্রদায়ের হোক, মেইতেই হোক, কুকি, নাগা, সমস্ত সম্প্রদায়কে পাশে বসিয়ে কেন্দ্র সরকারের উচিত অবিলম্বে তাদের দাবি দাওয়া নিয়ে বসে আলোচনা করে মীমাংসা কর। কারণ দেখো, এই নাগারা যারা ছিলেন, কুকিরা, তারা যে আফিম চাষটা করতেন, সেখানে এক কথায় বলা যায় কোনো নোটিশ ছাড়াই কিন্তু তার জমি কিন্তু বাজেয়াপ্ত করে রাজ্য সরকার, যার ফলে ক্ষোভটা কিন্তু রাজ্য সরকার বিরুদ্ধে হয়ে ওঠে। এইখানে দাঁড়িয়ে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের উভয়ের উচিত এই সমস্ত সম্প্রদায়ের মানুষকে এক ছাতার তলায় নিয়ে এসে বৈঠক করে সমাধান করা। বেশ, সকলকে অনেক অনেক ধন্যবাদ আজ ট্রাইব টিভির এই অনুষ্ঠানে আসার জন্য। মণিপুর ইস্যুতে জ্বলছে বাংলা,
এবং এই যে মণিপুর জ্বলছে, সেই মণিপুর আদতে কবে শান্তি ফিরবে? শাসক বিরোধী অভিযোগ পাল্টা অভিযোগ তো রয়েছে, কিন্তু এই অভিযোগ পাল্টা অভিযোগের মাঝেও যে প্রশ্নটা বারংবার উঠছে, আদেও কি মণিপুরে শান্তি ফিরবে? সেদিকে নজর থাকবে ট্রাইব টিভি বাংলার। নমস্কার।